দর্শক সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি কোচ তালহা জুবায়ের। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের সিরিজ চলছে, চট্টগ্রামে খেলা প্রথম টি20। লিটন দাস কিন্তু অলরেডি বলেছেন যে ক্যাপ্টেন চ্যালেঞ্জ নিতে চান বাকি যে 6টা ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং পাশাপাশি আয়ারল্যান্ডের সাথে। এই চ্যালেঞ্জটা নেওয়ার যে মানসিকতাটা, সেই লিটন কিন্তু বাকি ক্যাপ্টেনদের চেয়ে আলাদা। কেমন দেখছেন ওকে? না, অবশ্যই, কারণ দেখেন, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার যদি সার্ভাইভ করতে হয়, আমরা যদি ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি এই প্র্যাকটিসগুলোই করতে হবে। কারণ আপনি দেখেন, আমরা যেই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, হোম গ্রাউন্ডে বিশেষ করে, আমরা যখন ট্রু উইকেটে যাই তখন আমাদের জন্য অনেক স্ট্রাগল করতে হয়, রাইট? আমাদের বোলাররাও স্ট্রাগল করে, আমাদের ব্যাটসম্যানরাও স্ট্রাগল করে। সো আপনি যখন থেকে এই জিনিসটা ইউজ টু হয়ে যাবেন, পুরো টিমের মেন্টালিটি চেঞ্জ হবে। সো এখন যদি লিটন যদি এইভাবে করে, ও ক্যাপ্টেন্সি পাওয়ার পরে ও যদি এইভাবে করে ইনিশিয়েটিভ নেয়, উইচ ইজ ভেরি গুড আমি বলবো। কারণ আপনার আসলে আপনি যদি বড় দল হতে চান, আপনার এই চ্যালেঞ্জগুলো নিতে হবে। আপনার বড় দলকে হারাতে হলে আপনার এই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনাকে জানতে হবে আসলে ওই জায়গাগুলো কিভাবে আপনি অ্যাডপ্ট করবেন। আসলে যদি আমরা ওপেনিংয়ের কথা বলি, সাইফ হাসান নতুন ইনক্লুশন এবং এসেই কিন্তু একটা আলোর ঝলকানি যেটা বলা হয় সেভাবেই কিন্তু দেখিয়েছেন। এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজ এখনো পর্যন্ত তার ব্যাটে কিন্তু রান আছে। তো ইনফর্ম একজন ব্যাটার, তাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। সাইফকে নিয়ে আলাদা করে কিভাবে দেখছেন? না, দেখেন, সাইফ কিন্তু অনেক দিন ধরে আমাদের সিস্টেমে। এইটা খুবই একটা এক্সাম্পল হতে পারে যে আমরা যেমন ধরেন একটা 2টা সিজন কোনো প্লেয়ার ভালো খেললো, সেটা হতে পারে ব্যাটসম্যান আর বোলার, আমরা কিন্তু খুব সহজেই তাকে ন্যাশনাল টিমে সুযোগ দিয়ে দিই। সো আমাদের আসলে এই জায়গাটার থেকে বের হতে হবে যে 2টা সিজন ভালো খেলে আপনি ইন্টারন্যাশনাল গেমে যে ভালো করবেন এইটা আশা করাটাও ভুল। সো আপনি যদি একটা প্রসেসের মাধ্যমে থাকেন এবং আপনার যদি কন্টিনিউয়াসলি আমরা ডোমেস্টিকেও আপনি ওরকম উইকেট বানান এবং ওইখানে আমাদের প্লেয়াররা কন্টিনিউয়াসলি 3-4 বছর টানা পারফর্ম করে, তারপরে ন্যাশনাল টিমে আসে। সাইফের দিকে আপনি যদি দেখেন, সাইফ কিন্তু অনেক দিন ধরে ও ভালো খেলছে। ও আমাদের ফার্স্ট ক্লাস অনেক ম্যাচ খেলেছে, ওর প্রিমিয়ার লিগে আমাদের অনেক ম্যাচ খেলা প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো ওর জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ইজি হয়েছে। হ্যাঁ, আমি জানি এটা নতুন, অন্যান্য টিমগুলো এখনও সাইফকে নিয়ে অতটা হয়তো ওদের কাছে ডাটা নেই, কিন্তু ওরা হয়তো ওগুলো বের করে ফেলবে সাইফের উইকনেস কোথায়। সো আই হোপ যে সাইফ ওই জায়গাগুলো কাজ করবে, কারণ আপনি আরও যত বেশি খেলবেন আপনার উইকনেসে অনেক বেশি বোলিং করবে অপোনেন্ট। অতীতে কিন্তু আপনার সাইফের গায়ে কিন্তু টেস্টের তকমা ছিল, যে টেস্ট ক্রিকেটার, তাকে সেভাবে গণ্য করা হতো। একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে কিন্তু সে নতুনভাবে চিনিয়েছে, তো অনেক বেসিক অনেক কিছুতে উন্নতি এনেছে এবং পাশাপাশি সাইফ এখন কিন্তু টি20 ক্রিকেটে নতুনভাবে নিজেকে পরিচয় করে দিচ্ছে। এখনো পর্যন্ত বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডে কিন্তু বাংলাদেশের মধ্যে তৃতীয়তে আছে। তো ভবিষ্যতে এমন একজন ক্রিকেটারকে দেখছেন কিনা যে ওপেনিংয়ে সেট হতে পারে, টি20তে দাপট দেখাতে পারে? না, আমাদের অনেকেই পাইপলাইনে তো অবশ্যই আছে, কিন্তু আমরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ওই জায়গাটায় কিভাবে খেলতে হবে এই প্র্যাকটিসে আমরা যতদিন না পর্যন্ত আমাদের নিজেদের দেশের উইকেট চেঞ্জ করব, যতদিন আমাদের স্ট্যান্ডার্ড হাই হবে, ততদিন আপনি ইন্টারন্যাশনালে যেই ভালো খেলে ফেলবেন। এটা কিন্তু খুব কম প্লেয়ারের সাথেই হয়, সবাই একদম ইকুয়ালি ট্যালেন্টেড না। সো আমি কোনো নাম বলতে চাই না যে নেক্সটে সাইফের মতো কে হবে, অনেকেই হতে পারে, কিন্তু আমাদের আসলে দায়িত্ব, আমরা যারা কোচ আছি কিংবা আমরা যারা বিসিবিতে ম্যানেজমেন্ট আছেন, তাদের চিন্তা ভাবনাটা চেঞ্জ করতে হবে। আমাদের আসলে আউট অফ দ্য বক্স অনেক কিছু চিন্তা করতে হবে। আমাদের যারা ভালো খেলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, যারাই খেলছে, ওদের আসলে কিভাবে ওরা গ্রো করে ওদের প্লেয়ারগুলোকে, এই জিনিসগুলো আমাদের আসলে অনেক জানা উচিত এবং ওই জায়গাগুলোতে ফোকাস করা উচিত। রিশাদের কথা হচ্ছে যে সেই হোপ যে প্রতিপক্ষ ক্যাপ্টেন, তারও আলোচনায় আছেন যে রিশাদ একজন এক্স ফ্যাক্টর, বলতে গেলে আপনার মিরপুরে যেভাবে দাপট দেখেছেন, স্পিনারদের যেভাবে নেগোশিয়েট করেছেন, চট্টগ্রামে তার দিকে বাড়তি নজর থাকছে। লেগ স্পিনটা খুবই কার্যকরী, বাট ব্যাটিংটাও একটু বেশি দরকার। টি20তে যেমন লিটন বলেছেন গতকালকে যে আপনার ব্যাটিংটা একটু বেশি প্রয়োজন রিশাদের কাছ থেকে। আপনার কাছে কি মনে হচ্ছে? না, অবশ্যই আপনার টিমে যখন এরকম একটা অলরাউন্ডার থাকবে, আপনার টিমের মোরালি আপনি অনেক এগিয়ে থাকবেন। দেখেন, সাকিব আল হাসান যখন আমাদের টিমে ছিল, আমরা হয় একটা বলার কম আর একটা ব্যাটসম্যান কম নিয়ে আমাদের ওই লাক্সারিটা ছিল। আমি বলবো যে রিশাদ এখন যেভাবে ও খেলছে, এই লাক্সারিটা এখন বাংলাদেশ টিমে আছে। আমরা হয়তো একটা বলার কম আর একটা ব্যাটসম্যান কম নিয়ে আমরা খেলতে পারি, এবং রিশাদ যেভাবে খেলছে আমি আশা করব যে এই জিনিসটা ধরে রাখবে। কারণ আপনি হঠাৎ করে একটু ভালো খেললেন, আবার আপনি ডিরেলড হয়ে গেলেন, এইভাবে অন অ্যান্ড অফ হলে হয় না, আপনার ধারাবাহিকতা থাকতে হবে। সো এই জায়গাগুলো আমি আশা করি যে সবসময় আমরা ধরে রাখতে পারবো। আসলে দর্শক মহলে কিন্তু এখন একটা আলোচনা চলছে, যেটা হচ্ছে যে আপনার সাকিবের মতোই কিন্তু আপনার সাকিবের পথে আছেন রিশাদকে এরকম ভবিষ্যৎ তারকা মানা হচ্ছে যে আপনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও সেরকম করে থাকেন। এখনও তো আসলে সেই তুলনার পর্যায়ে পৌঁছায়নি, কিংবা তাকে আরও বেশি
পরিশ্রম করতে হবে? দেখেন আমার কথা কি, আপনি একটা প্লেয়ারকে 2টা সিরিজ দেখেই আপনি খুব উপরে তুলে দিলেন, আবার একটা ম্যাচে খারাপ খেললো আপনি খুব নিচে নামিয়ে দিলেন। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মানে এগুলো আমি হয়তোবা একদম এক্স্যাক্টলি বলতে পারবো না প্লেয়াররা এগুলো কিভাবে নেয়, কিন্তু সবাই সাকিব আল হাসান না, সবাই তামিম ইকবাল না, মাশরাফি না, কিংবা মাহমুদুল্লাহ মুশফিক না, যে এতটা মেন্টালি স্ট্রং যারা এগুলো ওভারলুক করেও আপনি ভালো একটা জায়গায় ওরা পারফরমেন্স ধরে রাখবে, কিংবা খারাপ হলেও এখান থেকে এগুলো বদারি করে না। কিন্তু আপনি যখন দেখবেন যে আমাদের যারা ইয়াং প্লেয়ার তাদেরকে 2টা সিরিজ ভালো খেলার পরেই যেভাবে করে মিডিয়াতে অর সোশ্যাল মিডিয়াতে যেভাবে করে হাইপ দেওয়া হয়, এই জিনিসটা আমি বলি ওই প্লেয়ারটার জন্যও খারাপ, আমাদের দেশের ক্রিকেটের জন্য খারাপ। কারণ আপনি দেখেন আমরা কিন্তু এখন রিবিল্ড হচ্ছি অ্যাজ আ টিম, রাইট? সো আপনি যখন একটা টিম রিবিল্ড হয় তখন কিন্তু আপনার একটু ধৈর্য ধরতেই হবে। মানে এটা আপনি দর্শক হন কিংবা টিমের পার্ট হন, যেটাই হন না কেন, আপনার সময় লাগবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ নট দ্যাট ইজি যে আপনি মানে আপনার সিনিয়র প্লেয়াররা চলে গেল আর আপনি ভালো খেলা শুরু করে দিলেন জুনিয়ররা এসেই, এটা সম্ভব না। সো আস্তে আস্তে আমরা একটা অবশ্যই ভালো জায়গায় যাব, কিন্তু আমাদের যেই ধরনের ট্যালেন্টেড প্লেয়ার আছে আপনি মানে শুনলে অবাক হবেন যে শ্রীলঙ্কাতেও কিন্তু আমাদের মতো এত ট্যালেন্টেড প্লেয়ার নেই। কিন্তু ট্যালেন্টেড যখনই আমি বলছি, ওই জিনিসটা ধরে রাখা, ট্যালেন্ট দিয়ে আপনি সবসময় সার্ভাইভ করবেন, একটা লেভেলে আপনি যেতে পারবেন, ওইখান থেকে কিন্তু আপনার গেম চেঞ্জ করার প্রয়োজনীয়তা আছে। সো আমার মনে হয় যে আমরা যেভাবে এগোচ্ছি এবং মেন্টাল সাইডটা নিয়ে আমরা যদি কাজ করি, মেন্টাল সাইড ইজ আ কি। আপনি খালি ব্যাটিং বলিং ফিল্ডিং দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না। রাইট মোমেন্টে রাইট ডিসিশন। আমাদের ক্যাপ্টেন আমরা দেখেন আমরা লিডার প্রডিউস করতে পারি না। আমাদের মাশরাফি, সাকিব, তামিম যারা এরা চলে গেল, তাদের পরে কিন্তু আমরা ওরকম করে আমরা লিডার দেখছি না যারা একদম টিমের কালচার চেঞ্জ করে দেওয়ার মতো, টিমের এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেওয়ার মতো। সো এই জায়গাগুলোকে আমাদের কিন্তু একদম নিচের থেকে, ফাউন্ডেশন থেকে আমাদের লিডার তৈরি করা উচিত, কিংবা ওই জায়গাগুলোতে কাজ করা উচিত অনেক। মিডল অর্ডারের কথা কিন্তু যদি একটু বলা হয়, সেটা হচ্ছে যে আপনার ব্যাটিং নিয়ে অনেক চিন্তা আছে। আপনার মিরপুরে যেভাবে ব্যাটিং কলাপস প্রথম 2 ম্যাচে হয়েছিল, তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু টি-20তেও কিন্তু বাংলাদেশের একই অবস্থা, যখন আপনার আফগানিস্তান সিরিজের সাথে খেললো, পাশাপাশি এশিয়া কাপেও কিন্তু এরকম দুর্দশা দেখা গেছে। হৃদয়, জাকের, শামীম, তাদের দিয়ে কিন্তু মিডল অর্ডারটা মানে অন অ্যান্ড অফ তারা থাকেন। তো সেই জায়গাটাতে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা বিসিবির? না, অবশ্যই গুরুত্ব তো দেওয়া উচিত, কিন্তু আমরা আসলে এই জায়গাগুলোতে কি আমরা চিন্তা করি যে ওই প্লেয়ারটা হয়তো পারে না, প্লেয়ারটা ভালো না, অনেক রকম কমেন্ট আমরা করে দিই। কিন্তু আমরা কিন্তু মানে আসলে কি ঘটছে, আসলে কেন আমরা পারছি না? আমাদের ব্যাক টু ব্যাক সব টিমেই থাকে যে ব্যাক টু ব্যাক উইকেট, ব্যাটিং প্ল্যানিংয়ে ব্যাক টু ব্যাক উইকেট আমরা দিব না, কিন্তু অনেক সময় আমাদের ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যায়। আমরা হয়তো বা খুবই কম সময়ের মধ্যে 3-4 উইকেট পড়ে যায়। কেন যাচ্ছে আসলে ওই জায়গাটায়? আপনি কি আপনার স্কিল নেই? নট দ্যাট, আপনার স্কিল আছে, কিন্তু আপনার মাইন্ড সেট আপ ভালো না। আপনি ওই মোমেন্টটাতে আপনি ওই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবেন। আমার যখন উইকেট চলে যায়, স্বাভাবিকভাবেই যে কোনো ব্যাটসম্যান ওই সময় একটু লো রিস্ক শট খেলে, কি চিন্তা করে যে 10-15 রানে একটা পার্টনারশিপ করব। কিন্তু আপনি যখনই আপনার জোনের মধ্যে বল পাচ্ছেন, এটা তো ট্র্যাপ হতে পারে, ট্র্যাপই হয়। অপোনেন্ট টিমের বলাররা আপনাকে ট্র্যাপই করে, যে আপনি উইকেট পড়ে গেছে আর একটা মারতে যেয়ে যদি আপনি একটা মিস্টেক করেন, মিস টাইমিং হয়, আপনি আউট হয়ে যাবেন, রাইট? সো আপনার কিন্তু ওই মোমেন্টটাতে আমার একটা 6-এর থেকে আমার মানে 1 ভালো, কারণ আমার ওইখানে যদি 10-15টা কি 20টা রান আমি করতে পারি, আমি কিন্তু আমার একটা পার্টনারশিপ বিল্ড আপ করলাম, অপোনেন্ট টিম একটু প্রেশারে পড়লো, কারণ ভালো বল করেও 1 রান আটকানো যাচ্ছে না। সো মেন্টাল গেমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা সারা দুনিয়ার সব প্লেয়ারদের মেন্টাল গেম অনেক উপরে, সেই জায়গাটায় আমি বলবো আমরা অনেকটা পিছিয়ে আছি। জাকের আলী কিনে আলোচনা হচ্ছে যে আপনার গেল আফগানিস্তান সিরিজ থেকে ক্যাপ্টেন, কিন্তু এখন তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে তাকে কিন্তু দলে বাইরে রাখার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। জাকের আলী কিংবা সোহান, এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। সেই জায়গাটাতে হয়তো বা টিম ম্যানেজমেন্ট সোহানকে এগিয়ে রাখবে। তো এই একটা ইনফর্ম ক্রিকেটার এতটা ফর্মে চলে গেছেন এবং এতটা সমালোচিত হচ্ছেন, বিতর্কিত হচ্ছেন, দর্শক সবাই মিলে তাকে মানে অনেকটাই মানে চাপে ফেলে দিচ্ছেন। তো এটা আসলে তার জন্য অনেক বেশি বাড়তি খারাপ লাগা কিনা? অবশ্যই। আপনি একটা ধরেন আপনি ফর্মে ছিলেন, জাকির আলী তো এমনি এমনি চান্স পেয়ে জানে, ও পারফর্ম করেই ন্যাশনাল টিমে এসেছে এবং ওইখানে ও ইন্টারন্যাশনালি অনেক ম্যাচ খেলেছেও ভালো। কিন্তু আপনি যখনই সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়ার এই জিনিসগুলো আপনি অ্যাজ আ প্লেয়ার দেখা শুরু করে দিবেন, তখন আপনার বাড়তি প্রেশার হবেই। এবং এইটা আমি জানি যে এইটা থেকে আপনি দূরে থাকতে পারবেন না, আপনার কানে কোনো না কোনোভাবে চলে আসে আসলে। কিন্তু এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, আমি বলবো। মানে সবসময় আমরা প্লেয়ারকে ব্লেম করে দিই। আমরা দর্শক হিসেবে আমাদের টিমটা যখন খেলে, আমরা জিতলে খুব খুশি হই, হারলে এমন জঘন্য কথাবার্তা বলি, এটা তো আমার দেশেরই প্লেয়ার। তো আপনার ওই কথাটা যে ওই প্লেয়ারটাকে কতটা ইম্প্যাক্ট করছে, আপনার এই কথার জন্য
ওই প্লেয়ারটা কতটা ব্যাকফুটে চলে যাচ্ছে, এইটা তো আপনারও একটু চিন্তা করা উচিত। আপনি ধরেন আমরা সবসময় ক্রিকেট নিয়ে চিন্তা করি, ক্রিকেটারদের নিয়ে চিন্তা করি, আমাদের তো এইটাও চিন্তা করেছি যে আমি অ্যাজ এ বাংলাদেশি আমার কন্ট্রিবিউশনটা কি টুয়ার্ডস দ্য কান্ট্রি। আমি তো এখনও আমার রাস্তায় ময়লা ফেলছি, আমি তো এখনও প্রপারলি রাস্তা পার হচ্ছি না। সো আপনি কি মিস্টেক করছেন না? ওই লোকগুলোই কিন্তু কমেন্ট করছে। সো আমি প্লেয়ারদেরকে একটা কথাই বলবো যে যারা কমেন্ট করছে আসলে তারা কতটা গুরুত্বপূর্ণ কিংবা তারা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারছে দেশের উপরে। সো সবসময় আপনি ক্রিকেট, আমরা দেখেন আমাদের বাংলাদেশে ক্রিকেট ছাড়া খুব তেমন কি আছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি। সো আমাদের তো আসলে উচিত যে আমরা খারাপ খেলি, এখন সবার বোঝা উচিত আসলে যে আমরা একটা টিম নতুন করে বিল্ড আপ হচ্ছে, ইনএক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক, আমাদের অনেক ম্যাচ খেলা প্লেয়ার নেই টিমের মধ্যে। সো এক্সপিরিয়েন্সের একটা অভাব তো আছেই। আমাদের যারা ধরেন সালাউদ্দিন ভাই ইনক্লুড হয়েছে, সালাউদ্দিন ভাইকেও তো সময় দেওয়া উচিত আসলে, কারণ উনি একটা নতুন টিম পেয়েছে। সালাউদ্দিন ভাই একটা ডিসিশন হয়তো বা নিবে যে এটা রং হতে পারে, কিন্তু ওই ডিসিশনটাই আমরা পুরো দেশ হিসাবে যদি ব্যাকআপ দেই, আমরা যদি পজিটিভভাবে কমেন্ট করি, তাহলে তো আমরা আসলে দেশটাকে আগাতে পারবো, রাইট? ইন্ডিয়ায় হ্যাঁ অনেক কিছুই হয়, টেন্ডুলকারের বাড়িও অনেক রং করে দিয়েছে, অনেক ইট পাটকেল মেরেছে, অনেক কিছুই হয়েছে আমরা শুনেছি, কিন্তু ওইটা তো কোনো এক্সাম্পল হতে পারে না আসলে। আপনি একটা খারাপ কাজ করলেন তার মানে যে আমারও ওই খারাপ কাজটা করতে হবে। আমরা তো একটা নতুনভাবে জাতি হিসেবে আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি, যেহেতু আমাদের ক্রিকেট নিয়ে এত উন্মাদনা, আমাদের এত ফোকাস ক্রিকেটে। আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দর্শকরা দেখেন, আপনি জিরো মেরে আসলেও আপনাকে কিন্তু ক্ল্যাপ দিয়ে ওরা আপনাকে বিদায় জানায়। সো আপনাকে তো ওরা এনকারেজ করতেছে। সো আমরা কিন্তু ওইভাবে এনকারেজ করি না, সবসময় ডিসকারেজিং কথাবার্তা, মেন্টালিটি, এই জিনিসটা আমাদের জাতিগত একটা সমস্যা আমি বলবো। কোচের কথা বলছিলেন যে সালাউদ্দিন তিনি আসার পর ব্যাটিংয়ে যতটা ডেভেলপ হওয়ার কথা ছিল সেই জায়গাটাতে কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়নি। এই ব্যাটিং কলাপস কিংবা পরবর্তীতে যেরকমভাবে মিডল অর্ডার টপ অর্ডার যেভাবে ধসে পড়ছে, তো সেই জায়গাটাতে বারবার কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আপনি যেমনটা বলছিলেন, যেটা হচ্ছে যে নতুন একটা দল পেয়েছেন, রিবিলের একটা প্রসেস আছে, এই জায়গাটাতে নিশ্চয়ই আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে তার কোন কোন জায়গায় এখন সে চ্যালেঞ্জেস ফেস করছে। তো এটা আসলে রিবিল করা কিংবা এই মানসিক চাপটা তার মধ্যেও তো কাজ করছে নিশ্চয়ই। দেখেন, আমি সালাউদ্দিন ভাইকে যতদূর চিনি উনি খুব একটা প্রেশার হয়তো বা নেন না, কিন্তু স্বাভাবিকভাবে যখন আপনি ন্যাশনাল টিমের দায়িত্বে থাকবেন তখন আপনাকে পুরো দেশ আপনার উপরে কথা বলবে কিংবা আপনার ওই প্রেশারটা আসবে, হয়তো বা একটু হলেও প্রেশার ওনার আছে, অবশ্যই আছে। প্রেশার একদম না থাকাও ভালো না, কারণ আপনি ফোকাস থাকাটা সম্ভব না প্রেশার না থাকলে। কিন্তু আমি বলবো সালাউদ্দিন ভাইকে আমরা যদি সময়টা না দেই, কারণ আপনি দেখেন আমাদের কিন্তু সিস্টেমটাতেই অনেক সমস্যা ছিল। আমাদের যখন আপনার বাসা আমরা যখন বানাই তখন আমাদের কি করি, ফাউন্ডেশনটা অনেক স্ট্রং করি। ফাউন্ডেশন যদি ভালো না হয়, আপনি যত বড় বিল্ডিংই বানান এটা কিন্তু নড়বড়ে হবে, ভেঙে যাবে, রাইট? সো আমাদের কিন্তু সিস্টেমটা এমনভাবে আমরা প্লেয়ার উঠে এসেছে সামনে যাদের মেন্টাল সাইডটা নিয়ে আমরা কোনোদিনও কাজ করতে পারিনি। আমার ক্যারিয়ারে আমরা কোনোদিনও এরকম কিছু শুনি নেই যে মাইন্ড সেট আপটাও একটা ব্যাপার, কিংবা মেন্টালি অনেক কিছু, ক্রিকেটের বাইরেও অনেক কিছু আছে যেগুলো তোমাকে ম্যাচের মধ্যে অনেক হেল্প করবে। সো আমরা ধরেন আমাদের এখন সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, আমরা অনেক কোচরা আছি যারা আমরা এখন মানে মডার্ন ক্রিকেট কিভাবে কাজ করছে এই জিনিসগুলো আমরা এখন ফোকাস করি অনেক, ক্রিকেটের বাইরেও। ধরেন আমি বলারদের নিয়ে যখন কাজ করি, বোলিংয়ের বাইরেও মাইন্ড সেট আপটা নিয়ে অনেক কাজ করা হয়। সো আমি আশা করি যে আমাদের ইয়াং যারা প্লেয়ার আছে এরা একটা সময় লাগবে। এটাতে এত রকেট সায়েন্স, এটা মানে এমন না যে আপনি বলে দিলেন আর হয়ে গেল, কিন্তু হয়ে যাবে, কিন্তু এটার জন্য সময় লাগবে। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি কাদের সাথে খেলছেন সেইটাও আপনার কিন্তু দেখার বিষয়, তাদের ক্রিকেট হিস্ট্রিটা কি। আমি অন্য একটা জায়গায় আমি কথা বলতে চাই আপনার এই প্রশ্নেই, যে আমরা ধরেন যখন টেস্ট স্ট্যাটাসটা পেয়েছি, আমরা কি আসলেই ওই সময় টেস্ট টিম হিসেবে ওয়ার্ল্ড ক্রিকেটে ক্যাপেবল ছিলাম টেস্ট খেলার জন্য? এই প্রশ্নটা আমি যারা ধরেন নীতি নির্ধারক আছে কিংবা যারা ডিসিশন ওই সময় নিয়েছিলেন তাদের কাছে আমি করতে চাই, বাংলাদেশ টিম কি আসলেই ওই সময়, আমিও ওয়ান অফ দেম মানে অ্যাজ এ টেস্ট ক্রিকেটার ওই সময়। সো আমার টেস্ট ডেবুতে আমি আমার থার্ড ওভারেই আতাপাতু এবং জয়াবর্ধনাকে একই ওভারে আউট করেছি, কিন্তু নেক্সট মর্নিংয়েই জয়সূর্য আর ডি সিলভাকে আমরা আউট করতে পারিনি। একজন করেছে 250, একজন করেছে 200, ওরা ওই দিনে 450 রান করেছে। সো যখন আমি বোলিং করছিলাম ওরা আমার ভালো বলগুলো মারছিল। সো আমার অ্যাজ এ হোল টিম আমরা খুবই ইনএক্সপিরিয়েন্স ছিলাম যে এখন আসলে এই ধরনের ব্যাটসম্যানকে আমরা কীভাবে ট্র্যাপ করব কিংবা কীভাবে এদের উইকেট নিব, আনলেস এরা নাম কোনো মিস্টেক করে। সো মিস্টেক করে নাই। সো আমরা কিন্তু ওই সময় আমাদের লঙ্গার ভার্সন আমাদের হিস্ট্রি ছিল না। হ্যাঁ, বুলবুল ভাই 145 করেছে আমাদের ডেবু টেস্টে, দুর্জয় ভাই 6 উইকেট পেয়েছে, অনেকেরই অনেক ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে,
কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আপনি অ্যাজ আ টেস্ট ক্রিকেট নেশন হিসেবে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেপেবল ইনাফ টু প্লে এগেনস্ট দেম, রাইট? সো আমরা যদি, আমার কাছে মনে হয় আমরা যদি ওই সময়টা আমাদের আরও 5-7 বছর পরে আমরা টেস্ট ক্রিকেটটা আমরা খেলতাম, আমাদের লঙ্গার ভার্সন, আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা আমরা বিল্ড আপ করতাম, স্ট্রাকচারটা ভালো থাকতো, তাহলে হয়তো বা আমরা এখন এই টিমগুলোর সাথে কম্পিট করতে পারতাম খুব ভালোভাবে। ফাউন্ডেশন কিংবা প্রসেসের কথা বলছিলেন, যেটা হচ্ছে যে আপনার এখনো পর্যন্ত যে পাইপলাইনের যে ক্রিকেটার, মানে বিকল্প ক্রিকেটার, এমন কোনো ক্রিকেটার এখন কি তৈরি হয়নি যেটা যে আপনার জাতীয় দলের ক্রিকেটারদের চ্যালেঞ্জ জানাবে? আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই কিংবা অস্ট্রেলিয়ার দিকেও তাকাই, সেখানে কিন্তু আপনার একজন ক্রিকেটারের বিকল্প ক্রিকেটার হিসেবে কিন্তু 3-4 জন আছেন। বাংলাদেশে কিন্তু আসলে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেই খেলানো হচ্ছে, যারা একটু খারাপ খেলছেন তাদেরকে আবার দলে নেওয়া হচ্ছে। তো সেই জায়গাটাতে আসলে কি এখনো মানে পাইপলাইনটা মজবুত করার যে একটা প্রক্রিয়া, সেই জায়গাটাতেও তুই পিছিয়ে আছে? দেখেন, আপনাকে একটা সিম্পল, আমি যেহেতু কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে আসলাম, সো ওদের সিস্টেমটা আমি পুরো দেখে এসেছি এবং ওদের টিমের সঙ্গে কাজ করেছি আমি, ওদের ক্লাব ক্রিকেটের একটা টিমের সঙ্গে। সো ওদের যে সিস্টেমটা, ওরা যেভাবে প্লেয়ার বিল্ড আপ করে, আমরা তো তার ধারে কাছে কিছু করি না আসলে। আমাদের এখনও আমাদের প্লেয়ারদেরকে আমরা কোচ হিসেবে আমাদের বলে দেয় যে 10 ওভারে 40 রান কি 50 রান 1 উইকেট। সো আপনি 7 ওভারে ধরেন 40 রান করে ফেললেন, তো পরের 3 ওভার আপনি কি করবেন? আপনি যদি মারতে যে আউট হয়ে যান, তাহলে কোচ বলবে আমি তো তোমাকে টার্গেট দিয়েছিলাম 10 ওভারে 40 রান, সো তুমি কেন ওইটা ফুলফিল হওয়ার পরেও মারতে গেলা? সো এইটা আমরা আসলে আমাদের প্লেয়ারদেরকে এতটা ডিপেন্ড করে রাখি একজন আরেকজনের উপরে, সো আমরা কোনো নিজের ডিসিশনটা নিতে পারি না। আমাদের বেড়ে ওঠাটাও দেখেন, আমরা যখন বড় হই, আমাদের বাসার থেকে বাবা মারা বলে টিচারের কথা শুনতে হবে, বড়দের কথা শুনতে হয়, নিজের ডিসিশনের কোনো মূল্য যে আছে এইটা কিন্তু আমরা কখনো জাতিগত হিসেবেই আমরা দেই না। এবং আমরা যখন ক্রিকেটে আসি, কোচের কথা শুনতে হবে, কোচ যেটা বলবে সেটাই করতে হবে, এটা একদমই রং কনসেপ্ট। আপনি ইন্ডিভিজুয়াল, আপনি জানেন আপনার লিমিটেশনস কি, আপনি কি পারবেন কি পারবেন না, সেটাই যদি আপনি মন খুলে না বলতে পারেন, তাহলে আপনি কিভাবে ম্যাচের মধ্যে যে ডিসিশনটা নেবেন? আপনি তো সবসময় কলাপস করবেন, আপনি সবসময় প্রেশারে পড়লে আপনি ক্লুলেস থাকবেন সবসময় যে আমি আসলে এখন কি করব, কি করা উচিত, আমাকে তো কোচ এটা বলে দেয় নাই। সো প্রেশারে পড়লে, সো আপনি দেখেন মাইক হাসির মতো প্লেয়ার কত বছর বয়সে ডেবু হয়েছিল, আপনি শেন ওয়ানের জন্য স্টুয়ার্ট ম্যাকগিল খেলতে পারেনি। সো ওদের কিন্তু পাইপলাইন অনেক স্ট্রং, ওদের কিন্তু ফার্স্ট ক্লাসে না রিচ করা পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারের ওই যেই ক্লাবে খেলে ওই ক্লাবে ইনভেস্ট করে খেলতে হয়, প্রতি বছর $600 ফি দিতে হয়, ইউনিফর্ম কিনে খেলতে হয়, ম্যাচের দিন লাঞ্চ কিনে খেতে হয়, যাওয়া আসাটাও নিজের কনভেন্স, যে পারফর্ম করে তাকে হয়তো একটা ছোট্ট একটা ইনসেন্টিভ ওরা দেয়। সো ওরা যখন ফার্স্ট ক্লাস কিংবা কন্ট্রাক্টে ঢুকে যায়, তখন ওরা চিন্তা করে আমি এই জায়গাটা যদি ধরে না রাখতে পারি তাহলে আমার আবার ইনভেস্ট করে খেলতে হবে। সো ওইখান থেকে ওরা নামতে চায় না আর। সো ওদের সাথে আমাদের যদি তুলনা, তো অবশ্যই চলে না, কিন্তু ওদের সাথে আমরা যদি সিস্টেমটা আমরা চেঞ্জ করি, আমাদের যদি স্ট্রাকচারটা ওইভাবে আমরা চেষ্টা করি এখন থেকে, এটা হয়তো বা আপনি 10 বছর পরে রেজাল্ট পাবেন, অ্যাটলিস্ট পাবেন তো। কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন চেঞ্জ করতে, তাহলে তো আমরা এই লেভেলেই থেকে যাব। কালে ভদ্রে হয়তো বা একটা সিরিজ জিতবো, একটা ম্যাচ জিতবো, হোম কন্ডিশনে এরকম উইকেট এনে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে না, এরকম উইকেট বানিয়ে আমরা খেলবো। সো কী লাভটা হবে আমাদের? বোলিং ইউনিটের কথাও যদি একটু বলি, যে T20 সিরিজে এখন বোলিং ইউনিটে আপনার তাসকিন আছেন, মুস্তাফিজ আছেন, তানজিম সাকিব আছেন। তো এই পেস ইউনিটের মধ্যে আপনি মুস্তাফিজ কিন্তু স্পোর্টিং উইকেটে কিছুটা নড়বড়ে থাকেন, আপনি অতীত দেখেছেন, সেটা হচ্ছে যে তাকে কৌশলী বোলিং করতে হয়। তো সেই জায়গাটাতে আসলে মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জটা বেশি থাকছে কিনা সাগরিকায়? না, এটা তো অবশ্যই, কিন্তু মুস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস বোলার। আপনি যেই অপোনেন্টের সাথেই খেলে না কেন, তারা সবসময় ওকে খুবই মনোযোগ দিয়ে খেলতে চায়, ওকে হয়তো বা খুব একটা চার্জ করতে চায় না। কিন্তু আবার মুস্তাফিজের একই অর্থে আবার উইকেটও বের করতে হবে, রানও আটকাতে হবে। সো দুইটা জিনিস করার কিন্তু খুব ডিফিকাল্ট। উইকেট আপনি তারাই বের করতে পারে যারা খুব অ্যাটাক করে। সো মুস্তাফিজের এই চিন্তাও করতে হয়, আমার উইকেট বের করতে হবে, আবার রানও আটকাতে হবে। সো এটা খুবই ডিফিকাল্ট একটা কম্বিনেশন একটা বলারের জন্য, যখন এই একটা আপনাকে টার্গেট দিয়ে দেওয়া হয়। সো কিন্তু মুস্তাফিজ ইজ আ ভেরি ক্লেভার বলার। হ্যাঁ, উইকেটে হেল্প না থাকলে ও একটু হয়তো বা স্ট্রাগল করে, ওর বলটা ব্যাটে চলে যায় সুন্দর, এবং ওর যেহেতু একটা ভেরিয়েশন এতদিন ধরে সবাই ওয়ার্ল্ড ক্রিকেট দেখছে, সবাই একটু ইউজ টু হয়ে গেছে যে ভালো, যে উইকেটে হেল্প নাই ওই উইকেটে খুব ইজিলি ওকে খেলে ফেলে। তানজিম সাকিবের কথাও যদি বলি, যে আপনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাতেও কিন্তু তিনি পারদর্শী, বিগ হিট রাখার মানে করার একটা সামর্থ্য তিনি রাখেন। তো সেই জায়গাটাতে আসলে পরবর্তীতে এখন যদি একটা পেস অলরাউন্ডার হিসেবে আমরা যদি গণ্য করি, তানজিম সাকিব বেস্ট অপশন আপনার কাছে কি মনে হচ্ছে? না দেখেন, আমি কোনো তকমা লাগাতে চাই না। আপনি দুইটা বড় 6 মারলেন, কিংবা একটা ইনিংসে 20 রান 25 রান 30 রান করে ফেললেন, কিংবা একটা 50 মেরে দিলেন, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি অলরাউন্ডার হয়ে গেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনার লম্বা সময় ভাই পারফর্ম করতে হবে,
সাকিব আল হাসান তো একবারেই টপ র্যাঙ্কিংয়ে চলে যায় নাই, ওর কিন্তু অনেক পারফর্ম করতে হয়েছে, অন্যদেরকে বিট করতে হয়েছে পয়েন্ট গেইন করে, রাইট? সো এরকম যদি রিশাদ এখন যেটা করছে, ও পারফর্ম করছে অ্যাজ এ অলরাউন্ডার, সো এটা ওর আরও কন্টিনিউয়াসলি করতে হবে যেন ওয়ার্ল্ড ক্রিকেট ওকে গণ্য করে অ্যাজ এ অলরাউন্ডার। সো তখন কিন্তু আপনি বলতে পারবেন যে না, সাকিবও আমরা অ্যাজ অ্যান অলরাউন্ডার আমরা ওকে ধরতে পারি, রাইট? তাহলে ভাই যদি বিশ্বকাপের কথা বলি, টি-20 বিশ্বকাপ সামনে চলে এসেছে, খুবই কাছে, 6টা ম্যাচ হাতে আছে বাংলাদেশের। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ ডেভেলপমেন্টের একটা শেষ সুযোগ পাচ্ছে কিন্তু এই 2টা সিরিজেই। পরবর্তীতে ভারত শ্রীলঙ্কা কন্ডিশন চেনা, কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কি থাকবে? কারণ আপনার এর গেল টি-20 বিশ্বকাপে কিন্তু 3টা জয় আছে, এবার কতটুকু ছাড়িয়ে যাবে বাংলাদেশ? ছাড়িয়ে তো যাওয়া উচিত। আমরা যেই মিস্টেকগুলো করি, খুবই সিলি মিস্টেক করি আমরা, কিন্তু ধরেন জেতা ম্যাচ আমরা হেরেছি। আপনি এশিয়া কাপেই দেখেন পাকিস্তানের সাথে কি ম্যাচটা আমরা হেরেছি, ওটা হারার কথা ছিল না, কিন্তু আমরা সামহাও হেরে গেলাম। মানে আমাদের ওই অ্যাপ্লিকেশনটা অভাব, আমাদের ওই মাইন্ড সেট আপটা আমরা আসলে এইটা তো আর ন্যাশনাল টিমকে বলে দেওয়ার দরকার নেই যে এই সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করবে। এটা তো আন্ডার-19 না, আপনি তো ওই এইজ লেভেল প্লেয়ারদের সাথে কাজ করছেন না। সো সবারই ওই জায়গাটা আসলে আমার থাকা উচিত, এবং আমি বলবো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার আপনারও এটা জানা উচিত যে আপনার কোথায় লিমিটেশনসটার অভাব আছে, আপনার লিমিটেশনসটা কি, আপনি কোন জায়গাটায় আপনার সমস্যা হচ্ছে, আপনার এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। কারণ ওয়ার্ল্ড ক্রিকেট এখন যেই টিমের অ্যানালিস্ট যত ভালো, সেই টিমের রেজাল্ট তত ভালো, রাইট? সো আমাদের হয়তো অ্যানালিস্ট খুব ভালো আছে, আপনারা এনেছেন, কিন্তু আমরা কি আসলে ওই উইকনেসটা নিয়ে কাজ করছি কিনা? কারণ অপোনেন্ট তো আপনাকে উইকনেসেই বল করবে, এবং অপোনেন্ট আপনার সবসময় ওই জায়গাটায় অ্যাটাক করবে। তো আপনি যদি ওই জায়গাটায় স্ট্রং না করেন, আপনি কিভাবে সার্ভাইভ করবেন? ছোট করে যদি একটু জানতে চাই, লিটনের ক্যাপ্টেন্সি যদি একটু মূল্যায়ন করতেন, এখন পর্যন্ত ভালো ফর্মে আছেন, লিটন কিন্তু ক্যাপ্টেন্সি দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন, তার মূল্যায়নটা কিভাবে? না, অবশ্যই লিটনের ক্যাপ্টেন্সি, এটা টিভিতে বসে খেলা দেখলেও বোঝা যায় যে ও কতটা এগিয়ে থাকে। ও হয়তো বা 2-1 ওভার এগিয়ে থাকে, ও জানে যে আমার 2 ওভার পরে আমি কি করবো। এটা একটা ক্যাপ্টেনের সব থেকে বড় গুণ আমি বলি, যে আপনি যদি জানেন যে 2টা ওভার পরে আমার সাথে কি হতে পারে। সো এখন এইটা যদি টিম আপনার ওইভাবে পারফর্ম করে, ক্যাপ্টেন আরও উপরে উঠবে। সো লিটন যেভাবে ক্যাপ্টেন্সি করে, কিংবা ওর যেভাবে গেম সেন্স, কিংবা ওর যে মাথা, এটা যদি পুরো টিম ভালো খেলে, ওর ক্যাপ্টেন্সিটা আরও চমৎকার দেখাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে খেলার দুনিয়ায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।